ঠাস কোমল হাতের শক্ত চটটা খেয়ে আরহামের মুখটা অপর দিকে ঘুরে যায়। ফর্সা গালে মেয়েটার ছোট ছোট আঙ্গুলের দাগ উঠে গেছে হয়তো। কাপুরুষ, লজ্জা করে না? এই গ্রামের জমি থেকে পুরো দেশের 20% ফসল উৎপন্ন হয়। লজ্জা করছে না এতগুলো মানুষের রিজিক নষ্ট করতে? ভালো চান তাহলে চলে যান, আমাদেরকে আরও গভীরে যেতে বাধ্য করবেন না। মেয়েটার চিৎকার আরহামের কানে বাজছে। আরহামকে চুপচাপ দেখে তার গার্ডরা পাশ থেকে এগিয়ে আসতে গেলে আরহাম হাতের ইশারা দেয়। সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। আরহাম মাথা তুলে সামনে থাকা মেয়েটার দিকে তাকায়। লম্বা চুল, মাঝারি ফর্সা, মায়াবী চোখ আর হালকা গোলাপি ঠোঁট, পরনে সাধারণ জামা। মেয়ের এমন কাণ্ডে অবাক হয়েছিল আজিজ সাহেব। তিনি ঘটনার আকস্মিকতা চুপ হয়ে গেল। পরে তিনি বুঝতে পারেন কতদূর পর্যন্ত খারাপ কাজ করে ফেলেছে তার মেয়ে। রিদিমা, কি করলি তুই? ক্ষমা চা। ক্ষমা করে দাও বাবা। বাবা, আমি তোমার কাছে হাত জোর করে মাফ চাইছি। আমি তোমার পা ধরছি, মাফ করে দাও। রিদি অবুঝ মেয়ে, ভুল করে ফেলেছে বাবা। রিদি বাবার এমন কথায় অবাক হয়ে যাচ্ছে। তবে সামনে থাকা ভয়ানক সিংহের মতো ফর্সা লম্বা মানুষটা তাদের দিকে এগিয়ে আসছে। তার বাবা হাত জোর করে পা ভেঙে মাটিতে বসে পড়েছেন। মাফ করে দাও বাবা, মাফ করে দাও। রিদি অবুঝ মেয়ে আমার, ও সত্যি জানে না এসব সম্পর্কে কিছু। রিদি দেখে ওর বাবার সঙ্গে ওর চাচারাও হাঁটু গেড়ে বসে পড়েছে। রিদি দেখে আরহাম তার সামনে চলে এসেছে। রিদি নিজের অবস্থান থেকে সরবে তার আগে আরহাম রিদির চোয়ালটা শক্ত করে ধরে নিজের কাছে টেনে আনে। শ্বশুর বাবার সামনে কিস করলে বেহায়াপনা হয়ে যাবে, তাই ছেড়ে দিলাম। আমি কাপুরুষ কিনা সেটা না হয় আজ রাতে বেডেই বুঝতে পারবে জান। তোমার মতো একজনকেই তো চাইছিলাম আমার বেড ওয়ার্ম করার জন্য। অপেক্ষা করো জান, আজ সন্ধ্যায় বিয়ের পর তোমাকে কাপুরুষ না আসল পুরুষ সেটা বুঝিয়ে দেব। রিদি যদিও একটা সাহসী মেয়ে, তারপরও আরহামের ভয়ানক কথা শুনে রিদির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কথাগুলো সবাই শুনতে পারবে এইভাবে বলেছে আরহাম। আরহাম রিদির গাল দুটো ছেড়ে 2 কদম পিছিয়ে আসে। আজিজ সাহেব শ্বশুর মশাইকে মাটিতে জামাইয়ের সামনে হাঁটু গেড়ে বসতে নেই, বুকে এসে কোলাকুলি করতে হয়। যাকগে, ওসব এখন থাক, সন্ধ্যার জন্য তৈরি থাকবেন। আর এই মেয়ের পা যদি আপনার বাড়ি থেকে এক পাও অন্য কোথাও যায়, তবে ওর পা দুটো কেটে আপনার বাড়িতে রেখে শরীরটা নিয়ে যাব। আশা করি বুঝতে পেরেছেন। কথাটা বলে আরহাম হাতে থাকা বন্দুকটা তার পাশের গার্ডকে দিয়ে নিজের কালো মার্সিডিসে উঠে পড়ে। আর সেখান থেকে একে একে 12টা গাড়ি বেরিয়ে যায়। ইটের ভাটায় ইট পোড়াবার সিজন এটা। এখন এই মুহূর্তে সেটাই হচ্ছে। এর মাঝে রিদি আর তার বাবা চাচারা বসে আছে। আজিজ রহমান কান্নায় ভেঙে পড়ছেন। তিনি উঠে রিদিকে জড়িয়ে ধরেন। তোকে বলেছিলাম বাইরে না আসতে, কেন আসতে গেলি মা? উনি তোমার কলার ধরে রেখেছিল বাবা। ধরতো, মেরে ফেলতো আমাকে। তোকে তো এভাবে দেখতো না। কি বলে গেল শুনলি না? আমি এখন কি করব আসিফ? আমার মেয়েটা। রিদির চাচা আসিফ তিনিও কান্না করছেন। সবাই জানে এখন করার কিছুই নেই। ভাইজান, আমার শালির বাড়ি বান্দরবান, রিদিকে সেখানে পাঠিয়ে দিই। আরহাম খান, ওকে তুই চিনিস ভাই? ও কি আমার রিদিকে ছেড়ে দেবে? ভাইজান, চেষ্টা তো করতে পারি। আগে বাড়িতে চল, না হলে ওরা সন্দেহ করবে। চলো ভাইজান, চলো। পদ্মা রিদি ভালোবেসে দাদি নাম রেখেছিল পদ্মা, আর বাবা রিদি, কারণ বাবা হৃদয়ের মনীষী। সেই থেকে নাম পদ্মা রিদি। বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মা বললে ভুল হবে। মা নেই রিদির, বাবার কাছেই মানুষ। বয়স মাত্র 17 বছর, সবে ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ করেছে। আজিজ রহমান একজন ইটের ভাটার মালিক, সাথে গ্রামের মাতব্বর। এই গ্রামের ফসল জমিগুলো অনেক ভালো উর্বর, চাষ হয় ভালো। সেই জমিতে ফ্যাক্টরি বানাতে চায় একটা চাইনিজ কোম্পানি, যার ডিলার পেয়েছে আরহাম খান, একজন বিখ্যাত পলিটিশিয়ান, মন্ত্রী আব্দুর রহমানের একমাত্র ছেলে। তবে মন্ত্রীর ছেলে হবার থেকে নিজের ক্ষমতা বেশি। শুধু এ দেশ নয়, বিশ্বের প্রায় অনেকগুলো দেশের মধ্যে একজন বড় মাফিয়া আসে। তার ভয়ঙ্কর রূপ দেখলে যে কারোর আত্মা কেঁপে উঠবে। সবাই এত ভয় পায় এই ছেলেটাকে, পুলিশ তাকে কখনো গ্রেপ্তার করার সাহস দেখায় না। সবাই ভয় পায়। ক্ষমতা একদিনের নয়। ছেলেটা ছোট থেকেই এমন রকচটা। আর সব থেকে বড় কথা, ওর মুখের কথা কখনো মিথ্যে হয় না। একবার বলেছে যা তাই করে। পৃথিবীতে কারো সাধ্য নেই ওর মুখের কথাকে ফেলার। আরহাম খানের বয়স 28 বছরের মতো, তবে দেখতে কেন জানি কোরিয়ানদের মতো সুন্দর। বাংলাদেশি কোরিয়ান মিশিয়ে, কারণ তার মা একজন কোরিয়ান মহিলা। তার জন্মসূত্রে সে কোরিয়ান নাগরিক। এই কারণে পাওয়ার তার আরও একটু বেশি। প্রথম দেখে ছেলেটাকে ইনোসেন্ট ভাবলে কেউ ভুল করবে না,
কারণ সে এতটাই মায়াবী যে কেউ তার প্রেমে পড়ে যেতে বাধ্য। এই গ্রামের মানুষের কাজই চাষাবাদ। প্রায় ৩০০ ঘর চাষির পেটের ভাত কেড়ে নেওয়া হবে ওই জমিতে ফ্যাক্টরি বানালে। আর ওই যে দেশে প্রায় ২০% খাদ্য এখানে উৎপন্ন হয়, সেটাও হবে না। এসব জানতে পেরে সবাই আজিজ রহমানের কাছে এসে বলে সে যেন আরহাম খানের সঙ্গে কথা বলে। সে গ্রামের মাথা, সে যদি তাকে বুঝিয়ে বলে তবে হয়তো কাজ হবে। তবে এই প্রস্তাব প্রথম আরহামের সেক্রেটারি নিয়ে এসেছিল। তার দ্বারা কাজ না হয় আরহাম নিজেই আসে এ গ্রামে। এমনি তার মাথাটা গরম ছিল। ছেলেটা বেশ বেপরোয়া। আজ সকালে আজিজ রহমান সকাল সকাল না খেয়ে বেরিয়ে আসে তার ইটের ভাটায়। কারণ আরহাম খান আসবে আজ। রিদি এসব কিছু জানতো না। বাবা না খেয়ে বেরিয়েছে, তাই রিদি বাবার জন্য খাবার নিয়ে গেছিল। তবে ওদের ভাটায় এতগুলো কালো গাড়ি দেখেও ভীষণ অবাক হয়। রিদিকে দেখে আজিজ রহমান রিদির হাত ধরে ওকে ইটের ভাটার এক কর্মচারীর ঘরে নিয়ে আসে। মারে, তুই এখানে কেন এলি? ও মা, তুমি যে না খেয়ে এসেছ সেসব পরে হবে। মা, তুই কথা দে এ ঘর থেকে বের হবি না। ঠিক আছে বাবা, হব না। আজিজ রহমান আর কোনো কথা না বলে বেরিয়ে আসে। আরহাম খান গাড়ি থেকে বের হয়। আপনি আজিজ রহমান? জি বাবা, আমি আজিজ রহমান। চাচা দেখুন, আমার কাছে কেউ বাধা দিক এটা আমি সহ্য করতে পারি না। আপনি কি চান বলুন? কত টাকা চান? ওই ৩০০ ঘর কৃষককে আমার পক্ষ থেকে ৩০০ কোটি টাকা দেওয়া হবে। ওরা ভালো থাকবে। এত চিন্তা কিসের জন্য করছেন? বাবা, তুমি তো জানো এ জমি উর্বর আর দেশের ২০%। আজিজ রহমানকে পুরো কথা বলতে না দিয়ে থামিয়ে দেয় আরহাম। বয়স হয়েছে চাচা আপনার। পরিবারের কথা ভাবুন, এদের আমার কাছে ছেড়ে দিন। কিন্তু বাবা, আরহাম এবার আজিজ রহমানের শার্ট ধরে নিজের দিকে টেনে আনে। আমি যা বলছি তাই করুন। আমার এত ফালতু সময় নেই আপনাকে বোঝানোর। তবে এইসব ঘর থেকে দেখছিল রীতি। তার বাবার এমন অপমান সে সহ্য করতে না পেরে সোজা গিয়ে আরহামের গালে চর বসিয়ে দেয়। আসলে রিদি আরহাম খান সম্পর্কে জানেই না। সে কে কি করে, সে শুধু জানে গ্রামের সবাই তার বাবাকে সম্মান করে। তবে এই ছেলেটা কেন তার বাবার শার্টে হাত দেবে? এরপরের ঘটনা সবার জানা। বাড়িতে এসে আজিজ রহমান রিদিকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। আমি কি করব এখন? কি করব? ভাইজান, আমি যা বললাম তাই করি। আরহাম ভীষণ ভয়ানক আসিফ, ও মেরে ফেলবে সবাইকে। রিদি তো ভয়ে বাবার বুকের মাঝেই নিজেকে গুটিয়ে রেখেছে। গ্রামে একটা বড় বাংলো বাড়ি আছে আরহাম খানের। আসলে এটা তার বাবার কেনা। সেখানে আসছে আরহাম। লিভিং রুমের সোফায় বসে পায়ের উপর পা তুলেছে সে। একজন সার্ভেন্ট তার পায়ের জুতোগুলো খুলে তাকে পানি খেতে দিল। এমন সময় আরহামের সেক্রেটারি বলে উঠল, স্যার, কিছু মনে না করলে একটা কথা বলি। কি কথা? না মানে, মেয়েটাকে সত্যি বিয়ে করবেন? আরহাম খান চোখ খুলে তাকায় তার সেক্রেটারির দিকে। ছেলেটা আরহামের অমন দৃষ্টি দেখে ভয় পেয়ে যায়। মেয়েটা নয়, ম্যাম বলো। সরি স্যার, ওর উপর নজর রাখতে লোক পাঠাও। কথাটা বলে আরহাম তার রুমে চলে গেল। কিন্তু তার সেক্রেটারি সেখানেই দাঁড়িয়ে থাকে। জীবনে স্যারকে এত রাখতে দেখিনি, আর কোনো মেয়ের সঙ্গেও দেখিনি। এটা যদি স্যারের রাগ হয় তবে মেয়েটার কপাল পড়ল। যান, কবুল বলো। আর কত অপেক্ষা করাবে আমাকে? আমার অপেক্ষা করতে একটু ভালো লাগে না। জাস্ট সে ইট রাইট নাও, আদারওয়াইজ আই উইল জাস্ট কিল মাই ইন ল রাইট নাও। আরহামের হুঙ্কার শুনে রিদি কেঁপে ওঠে। ভয়ে কাঁপছে। কাঁপা কাঁপা চোখ জোড়া তুলে একবার তার অসহায় বাবার দিকে তাকায়। আজিজ রহমানকে ঘিরে রেখেছে ২০ জন গার্ড। প্রতিটি মানুষের হাতে বন্দুক। আর কিছু করার নেই। রিদিকে নিজের সবটা হারাতে হবে, এটাই নিয়তি। রিদি চোখ বন্ধ করে বুকে একটু সাহস নিয়ে বলে, কবুল বলবো? সব করব। আপনি যা বলবেন তাই করব। রিদি বাকি কথা বলার আগে আরহামের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ে। আপনার সব কথা শুনব। যেভাবে বলবেন সেভাবে থাকব। এই গ্রামটাকে মুক্ত করুন। ৩০০ ঘরের এত ফসলি জমি, কৃষকদের শেষ সম্বল এটা। আপনাদের দেওয়া টাকা দিয়ে হয়তো এদের পেট চলে যাবে, কিন্তু এরপর জিনিসপত্রের দাম এভাবে বাড়বে, আপনাদের কিছুই হবে না। হবে ওই সব গরিব মানুষদের যারা এখন থেকেই না খেয়ে মরছে। আপনি হয়তো নিজের পায়ে কখনো বাজারে যাননি। যদি আমার কথা বিশ্বাস না হয় তবে কাল একবার আমার সঙ্গে বাজারে গিয়ে দেখুন। আলু ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা এই জমিগুলো চলে গেলে হয়তো ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত হয়ে যাবে। এমনিই গরিব মরছে, আর মারবেন না। এই জমি বাঁচানোর পেছনে আমার বাবার কোনো স্বার্থ নেই। আমার বাবা একজন ব্যবসায়ী, কিন্তু আমার বাবা শুধু ওই মানুষগুলোর ভবিষ্যতের কথা চিন্তা করেছে, আর কিছুই না। আরহাম খানের সেক্রেটারি লি জং সুক, যে একজন কোরিয়ান নাগরিক,
তবে আহনাফ যেখানে যায় তাকেও সেখানে থাকতে হয়। তাই তো সে এখন বাংলাদেশে আছে আহনাফের সঙ্গে। আহনাফের জন্য লোকটার স্কিল ডেভেলপ করা লেগেছে। সে কোরিয়া সহ আরও 10টা দেশের ভাষায় কথা বলতে পারে। আসলে জংসুক আহনাফের মা কিম উইন সোয়ের বোনের ছেলে, তাই তো ছেলের সঙ্গে সব থেকে বিশ্বাস তিনি জংসুককে করেন। জংসুক চিন্তা করছে তার বসকে সে কখনোই এত কথা শুনতে দেখেনি কারোর। জংসুকের কানে এয়ারপড ছিল। তার চিন্তায় ব্যাঘাত ঘটে যখন সেখান থেকে মিসেস ইউনসুয়ের কণ্ঠ ভেসে আসে। জংসুক, ইয়েস আন্টি, বিয়েটা হতে দে বাবা। আমার ছেলেটার অন্ধকার দুনিয়ায় একটু আলোর রেখা খুঁজে পাবে। এই মেয়েটাই পারবে। কিন্তু আন্টি, মেয়েটা রাজি। আমি জানি। ওই মেয়েটা কেন পৃথিবীর কোনো মেয়েই রাজি না হয় আমার ছেলেকে বিয়ে করতে? কিন্তু এই মুহূর্তে আমি যা প্ল্যান করেছিলাম সব ক্যান্সেল। বিয়েটা সঠিকভাবে সম্পন্ন করার দায়িত্ব তোর। জি আন্টি। আসলে সকালে জংসুক বুঝে গেছিল আরহামকে থামানো সম্ভব নয়। তাই সে মিসেস ইউনসুকে কল করে। আরহাম পৃথিবীতে 2জন নারীকে ভীষণ ভালোবাসে। এক ছিল তার দাদি মমতাজ বেগম, আর এক হলো তার মা। বাবা আশরাফ খান নিজেও যেমন পাথর, ছেলেটাকে বানিয়েছে তেমন। 2 বাপ বেটার কারোর জন্য কোনো মায়া দরদ নেই। আরহাম একটু নিচু হয়ে রিদির থুতনিতে হাত রাখে। রিদির মুখটা উঁচু করে। রিদির চোখে চোখ রাখে। ঠিক আছে, এই জমির সমপরিমাণ অর্থের কাবিনে আমি তোমাকে আমার বৈধ স্ত্রী বানালাম। আরহাম খানের অবৈধ কিছুই পছন্দ নয়। এই দেহ আমার, মন না হলেও চলবে। দেহ যেহেতু আমার, তাই সেটাকে বৈধ উপায়ে দখল করার দায়িত্বও আমার। কিরে, কাজে বিয়ে পড়ানো শুরু করো। রিদির চোখ গড়িয়ে পড়ছে পানি। 3 বার কবুল বলে আল্লাহর কাছে বাধা পড়ল এই লোকটার সঙ্গে, যে কিনা শুধু তার শরীরটা চায়। বিয়েটা সম্পূর্ণ হলে আরহাম রিদির হাতটা ধরে দাঁড় করিয়ে ওকে নিয়ে বাড়ির বাইরে আসবে। তার আগে রিদি আরহামের হাতে নিজের কোমল হাত দিয়ে স্পর্শ করে। আরহাম থেমে যায়, রিদির দিকে তাকায়। বাবাকে একবার বিদায় দিয়ে আসি প্লিজ। আরহাম রিদির হাত ছেড়ে দেয়। রিদি দৌড়ে তার বাবাকে জড়িয়ে ধরে। আজিজ রহমান শক্ত পাথর হয়ে গেছেন। তার কাছে মনে হচ্ছে এক মুহূর্তের ব্যবধানে তার মেয়েটা পর হয়ে গেল। বাবা, ওষুধগুলো সময় মতো খেও। চিন্তা করো না, তোমার সাহসী মেয়ে ভালো থাকবে। দোয়া করো। যে যুদ্ধ আরহাম খান শুরু করেছে তা শেষ করে দিয়ে গেলাম আমি। গ্রামের সবাইকে বলো এখন আর কোনো চিন্তা নেই। কিন্তু তোর কি হবে মা? আমি ভালো থাকবো, কথা দিচ্ছি। কেন ফেরত আসতে গেলি মা? আমি চলে গেলেও আমায় ঠিক খুঁজে নিত। উল্টো তোমাকে এই গ্রামের মানুষের জমি ঘর সব হারাতাম। আমার একার ত্যাগে যদি সবার সুখ নিহিত থাকে তবে সেই ত্যাগই শ্রেয়। ভেবো না বাবা, আমি ভালো থাকবো। জান, you take too much time. I don't like the people who just waste their time. And my time is my important. জংসুকের কানে আবার মিসেস ইউনসুয়ের কণ্ঠ ভেসে আসে। দেখো না, এমনভাবে বলছে যেন রাজ্যের কাজ করে নিয়ে যাচ্ছে। ছেলেটা একেবারে ওর বাপের মতো বেয়াদব। জংসুক চুপ থাকে, কিছুই বলে না। আরহাম রিদিকে গাড়িতে বসায়। রিদির চোখে শেষ পানির ফোঁটা তার বাড়ির মাটিতে পড়ে। রিদি জানেও না আর এই মাটি বাড়িতে তার আশা হবে কি না। তবে রিদি এইটুকুন আবদার করবে মৃত্যুর পর তার দাফন যেন এই গ্রামে হয়। আরহামের পরনে সম্পূর্ণ কালো পোশাক, কোট প্যান্ট সমস্তটা কালো, গাড়িটাও কালো। রিদির হাতে তার মায়ের একটা ছবি। এই ছবিটা বাদেও বাড়ি থেকে কিছু নিয়ে আসেনি রিদি। আসলে সকালে যখন তার বাবা তাকে জড়িয়ে কাঁদছিল তখন তার চাচা তাকে পালিয়ে যাওয়ার বুদ্ধি দেয়। আজিজ রহমান সেই মতে মেয়েকে গ্রামের পেছন দিক দিয়ে বাস স্টপে নিয়ে আসে। বাসে উঠিয়ে তিনি বাড়িতে চলে আসেন। তবে আরহামের লোক যে রিদিকে ফলো করছে তা রিদি বাসে ওঠার পর বুঝতে পারে। সে তখনই বুঝতে পারে সে যদি না চলে যায় তবে তার বাবা সহ পুরো গ্রামটা তছনছ হয়ে যাবে। তাই রিদি বুদ্ধি করে বাড়িতে চলে আসে। তবে বাড়িতে এসে সে দেখে আরহামের গাড়িগুলো তাদের বাড়ির উঠানে। রিদি দৌড়ে ভেতরে যায়। রিদিকে ভেতরে আসতে দেখে আরহাম রিদির কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে। জান, পালাচ্ছিলে তো, চলে এলে কেন? আমার না শিকারকে পালাতে দেখলে ভীষণ মজা লাগে। তখন কষ্ট দেওয়া যায় বেশি বেশি। পাপা, পালাচ্ছিলাম না। বিয়ে তো একবারই হয়, তাই শপিং। ওহ, শপিং বাসে করতে হয় বুঝি? আচ্ছা যাই হোক, হোয়ার ইজ ইউর শপিং ব্যাগস? ওই খোলা ছিল না কিছু। জান, আমি কি এতই বোকা? না না, বিশ্বাস করুন। কবুল বলো। কাজী বিয়ে পড়া। এরপরের গল্প জানা। রিদি আরহামের থেকে দূরে সরেছিল। আরহাম রিদির কোমর ধরে নিজের কাছে নিয়ে আসে। রিদির আরও কান্না পাচ্ছে। এসব ছোঁয়া তার সহ্য হচ্ছে না। সূর্যের মঠ বিচ্ছে। আরহাম রিদির ঘাড়ে মুখ গুজে রিদির শরীরের ঘ্রাণ উপভোগ করে। অসাধারণ। রিদি কেঁপে ওঠে। রিদির কম্পিত দেহ আরহামকে
আরও আকৃষ্ট করছে। আরহামের কেমন নেশা ধরে যাচ্ছে। আরহাম হৃদির ঘাড়ে কামড় বসিয়ে দেয়। হৃদি চোখ বন্ধ করে আহ করে ওঠে। আরহাম মুখ তুলে হৃদির দিকে তাকায়। মেয়েটা জাস্ট আহ করে উঠেছে। এটাই এত মধুর শোনাচ্ছে। এই কথা ভেবেই তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আরহাম এসব ভাবতে ভাবতে যখন হৃদির হাতটা শক্ত করে চেপে ধরেছে তার খেয়াল নেই। হৃদির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এখনও তো কিছু করিনি জান, তবে এত অশ্রু কিসের? হাতটা আরহাম এবার টের পায়। সে হৃদির হাতটা ছেড়ে দেয়। আর একটু হলে কবজি থেকে হাড় ভেঙে যেত মেয়েটার। লাল হয়ে আছে। আসলে আরহাম ভীষণ শক্তিশালী একজন পুরুষ। ও রুক্ষতার কাছে হৃদি তুলার মতন। সিংহের খাঁচায় এক বস্তা তুলা দেওয়া হয়েছে। শহরে 10টা লাক্সারি অ্যাপার্টমেন্টের মধ্যে খানবাড়িটা অন্যতম। বিশাল গেটের ভেতর দিয়ে বাড়িতে প্রবেশ করলে দেখলে এটা মনে হবে কোনো রাজপ্রাসাদ। অসম্ভব সুন্দর দেখতে, সব কিছুই মার্বেল পাথরের। শৌখিন মানুষ আশরাফ খান। তার স্ত্রীর তার থেকেও শৌখিন। কোরিয়া 2টো বাড়ি আছে ওদের, তাও সিউলের সব থেকে লাক্সারি এলাকায়। মিসেস ইউন সু তার রাতের রুটিন শেষ করে বেডরুমে এসেছেন। নাইট ড্রেস পরে আয়নার সামনে বসে লোশন লাগাচ্ছিলেন। এমন সময় আশরাফ খান ভেতরে আসেন। ডার্লিং, একটা ভালো খবর আছে। কি ভালো খবর? তথ্যমন্ত্রী জাহিদ হাসানের একমাত্র মেয়ে রোজি আমাদের ছেলের জন্য পাগল। মেয়েটা দেখতে ভীষণ সুন্দর। ওর সাথে ছেলের বিয়ে হলে ছেলের কালো কারবার আরও মজবুত হবে। এক ঢিলে 2 পাখি। আর তাছাড়া ছেলের বয়সও হয়েছে বিয়ে করার। তার আর প্রয়োজনেই তোমার ছেলে বিয়ে করে ফেলেছে। জাগি, তুমি এত মজা করতে পছন্দ করো, আমি জানতাম না। আমি মজা করছি না আশরাফ। মিসেস ইউনসু এর সিরিয়াস ফেস দেখে আশরাফ খানের মুখের হাসিটা উড়ে যায়। জাগি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু আমাদের ছেলে তো গ্রামে প্রজেক্টের কাজে গেছিল। সেখানে গিয়ে একটা মেয়েকে জোর করে বিয়ে করেছে। মানে কি এসবের? আমি জানি না। তুমি রোজির বাবাকে বলে দাও আমার বৌমা পেয়ে গেছি। তুমি কি পাগল হয়ে গেছো? কোন গ্রাম থেকে একটু মেয়েকে ধরে এনে বৌমা বানিয়ে দিচ্ছ? আশরাফ, সংসার ছেলে করবে, তুমি বা আমি নই। আমি এ বিয়ে মানি না। ওই মেয়েকে ওর আসল জায়গা আমি দেখিয়ে দিব। তুমি আমাকে আগে কেন বলনি? তাহলে গ্রামে গিয়ে ওদের শেষ করে দিতাম। না, ওদের শেষ করতে গেলে তোমার ছেলে তোমাকে শেষ করে দিত। ইউনসু, যা সত্যি তাই বললাম। একটু অপেক্ষা করো, আমার লক্ষ্মী বৌমা ঘরে আসলো বলে। কাল রোজি আমাদের বাড়িতে আসবে। কি জবাব দেব আমি? তুমি শুধু তামাশা দেখবে, জবাব আমার ছেলেই দিয়ে দেবে। কথাটা বলে মিসেস ইউনসু চলে গেলেন ঘুমাতে। আশরাফ খানের মাথায় বাস পড়েছে। তার বউ বলে কি, ছেলে এমন একটা কাজ করবে ভাবতেও পারেনি সে। প্রায় 4 ঘন্টা জার্নি করার পর দেশের রাজধানীতে পৌঁছে যায় আরাম আর রিধি। রিধি আরামের বুকে ঘুমিয়ে গেছে কাঁদতে কাঁদতে। আরাম রিধিকে ছাড়েই নেই। রিধির জার্নি করতে সমস্যা হয়, মাথা ঘোরায়। তাই রিধিকে ঘুম পাড়িয়ে দিয়েছে আরাম। আরামের বুকে রিধিকে ভীষণ ছোট দেখাচ্ছে। রিধির চোখের পাপড়িগুলো বড় বড়, কি মায়াবী। আরাম রিধির দিকে তাকিয়ে ভাবে সে কি পাগল হয়ে গেল। রাত 3টা খানবাড়ির সদর দরজা দিয়ে আরামের গাড়ি ঢুকে বাংলোতে। মিসেস উইনসু আরামের আসার খবর শুনে নতুন বউ বরণ করার জন্য যা লাগবে তা সাজিয়ে রেখেছে। আরাম ভেতরে এসে দেখে রিধির কোনো নড়াচড়া নেই। তাই আরাম রিধিকে পাজো কোলে তুলে নেয়। গাড়ি থেকে বের হয়ে সোজা বাড়ির দরজায় আসতে দেখে তার মা দাঁড়িয়ে। আরাম এক নজর জংসুকের দিকে তাকায়। জংসুক এদিক ওদিক তাকিয়ে এমন ভাব ধরেছে যেন সে কিছুই জানে না। বেবি, ওর দিকে ওভাবে তাকিয়ে লাভ নেই। পেটে ধরেছি আমি। কখন কি করো সব খোঁজ আমার রাখতে হয়। এম্মা, তোর বউ আমার ছেলের বউ ঘুম, তাই না? আচ্ছা দাঁড়া, একটু বরণ করে নিই। মিসেস উইনসু ছেলেকে আর বউকে আগুনে ছ্যাঁক দেয়। আর আমি এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এম্মা, ডু ইট ফাস্ট, শি ইজ রিয়েলি হেভি। এত খেয়ে পড়ে ছেলে আমার বউকে নিয়ে 2 মিনিট দাঁড়িয়ে থাকতে পারে না। এসব খাওয়ানোর মানে কি তাহলে? স্টপ এম্মা, লেট মি গো। যাবি যাবি, দ্রুতই যাবি। মিসেস ইউনসু পথ ছেড়ে দেয়। আরহাম রিধিকে নিয়ে তার রুমে চলে আসে। রিধিকে তার বিছানায় শুয়ে ফ্রেশ হতে চলে যায় আরহাম। শাওয়ারের নিচে উদাম শরীরে দাঁড়িয়ে আছে আরহাম। শরীর বেয়ে টুপটুপ পানি পড়ছে। কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে তাকে। সে এক্সারসাইজ করে। তার বুকে কোনো পশম নেই, এমনকি মুখেও দাঁড়িয়ে। মায়াবী, ভীষণ মায়াবী, তবে হিংস্র। একজন সিংহ যেমন রাজ করে পুরো জঙ্গলে, তেমন। সিংহের থেকেও তীব্র ওর হুঙ্কার। শুনে যে কেউ ভয় পেয়ে যায়। শাওয়ার সেরে বেডরুমে আসে আরহাম। এই প্রথম তার বেডরুমে সে ছাড়া অন্য কেউ শুয়ে আছে। দৃশ্যটা সত্যি অকল্পনীয়। আরহাম হাতে একটা ওয়াইনের বোতল নিয়ে সোফায় বসে। রিধির পরনে সাদা রঙের গোলজামা। শুয়ে দেওয়ার সময় ওড়নাটা ঠিক ছিল না, সরে গেছিল। সেভাবে শুয়ে আছে রিধি। ওর বুকের ভাঁজগুলো দৃশ্যমান। রিধির হাত দুটো একটা পেটে, অন্যটা মাথার কাছে রাখা।
দেখে নেশা হচ্ছে আরহামের। চোখ বন্ধ করে নেয় আরহাম। বেশিক্ষণ তাকিয়ে থাকলে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে আরহাম। আরহাম সোফায় মাথা কাত করে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে। এরপর ওর শরীর পুরো ঠান্ডা বরফের মতো হয়ে যায়। আরহাম বাঁকা হাসে, কারণ এখন সে খুবই সুন্দর একটা কাজ করবে। এতক্ষণে আরহাম বুঝে গেছে হৃদির ঘুম ভীষণ গাঢ়। শাওয়া সেরে এসেছে আরহাম। শীতের রাত, ওর শরীরে জড়িয়ে গেছে ঠান্ডা। এখন আরহামের শরীরটা কোনো সদ্য ফ্রিজ থেকে বের হওয়া বরফের মতো ঠান্ডা হয়ে আছে। আরহাম ধীরে হৃদির কাছে যায়, হৃদির ওড়নাটা সরিয়ে ফেলে। হৃদির কোনো হুঁশ নেই। এরপর ধীরে ধীরে খুবই সাবধানে হৃদির জামা খুলে ফেলে। হৃদি এবার একটু নড়ে চড়ে ওঠে। একটা কালো রঙের অন্তর্বাস পরা ছিল হৃদির। ফর্সা শরীরে কি মানিয়েছে। মানুষের ঢাকা অংশগুলো খোলা অংশের থেকে বেশি ফর্সা হয়। আরহাম হৃদির ওই উন্মুক্ত শরীরকে নিজের ঠান্ডা শরীর দিয়ে জড়িয়ে ধরে। হৃদি কেঁপে ওঠে। চোখ খুলে আরহামকে উদাম আর নিজের এমন অবস্থা দেখে কেঁপে ওঠে হৃদি। তবে হৃদির নড়বার এক ক্লুক্তি জায়গা নেই। না আছে জায়গা, না আছে অবস্থা। হৃদি এবার ভয়ে শীতে উভয়ে কেঁপে ওঠে। আরহাম হৃদিকে জড়িয়ে নেয় কম্বলের নিচে। হৃদির ঘাড়ে নাক গুজে। ভীষণ ঘুম পাচ্ছে, ভীষণ। হৃদি আর কিছু বলে না। প্রথম কোনো পুরুষের এত গভীর ছোঁয়া অনুভব করছে হৃদি। লোকটা তার স্বামী, কিন্তু সব কিছু কেমন দ্রুত হয়ে যাচ্ছে। হৃদির চোখ বন্ধ করে নেয়। ঠান্ডা লাগছে, তবে কিছুক্ষণের মাঝে শরীর গরম হয়ে যায় ওদের। আরহাম ঘুমিয়ে গেছে। হৃদি বুঝতে পেরে সরতে চায়, তবে পারে না। হৃদির পেটে এক হাত আরহামের, ঘাড়ে মুখ গোজা। পেট হয়ে হাত হৃদির বুকে গিয়ে ঠেকেছে। তাও হাতের মুঠোয় হৃদির বুকটাকে বন্দি করে রেখেছে। অন্য হাত পিঠ বরাবর ওর বাহু ডোরেকে আবদ্ধ করে রেখেছে। হৃদি না পেরে চোখ বন্ধ করে নেয়। আজিজ রহমান না খেয়ে বসে আছে। একটা দিন রাতেও তার ঘুম নেই। মেয়েটা তার সব। কি হয়ে গেল এক নিমিষে। ভাইজান! আসিফ রহমানের ডাক শুনে আজিজ রহমান একটু কেঁপে ওঠে। ওই, তুই ঘুমাসনি? তুমি এভাবে বসে থাকবে আর আমি ঘুমাবো? চলো ভাইজান, ঘরে চলো। আমি কি অপরাধ করেছি রে আসিফ? আমার একটা মাত্র মেয়ে, আমার হৃদি। আজিজ রহমান কেঁদে ওঠে। আসিফ রহমান তার ভাইকে জড়িয়ে ধরে। সত্যি নিয়তি বড় কঠিন। খুব ভোরে না হলেও সকাল সকাল ঘুম থেকে উঠার অভ্যাস আরহামের অনেক আগে থেকেই। ঘুম থেকে উঠে জিম করা, নিজেকে ফিট রাখাটা বেশ ভালোই জানে সে। তবে প্রতিটা রাতের ঘুমের সঙ্গে আজকের ঘুমের বেশ তফাৎ আছে। আজকের ঘুমটা এত ভালো কেন ছিল সেটা জানে না আরহাম। ঘুম থেকে উঠে বুকের মাঝে ছোট্ট তুলার বস্তাটাকে দেখে ভালো লাগে আরহামের। হৃদি ঘুম থেকে উঠলে সে লজ্জা পাবে, তাই আর লজ্জা না বাড়িয়ে আরহাম উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে রোজকার মতো তার জিম রুমে চলে যায়। আরহামের যাওয়ার কিছুক্ষণের মাথায় হৃদির ঘুম ভাঙে। ঘুম ভেঙে নিজেকে বিছানায় একা দেখে একটু শান্তির নিঃশ্বাস নেয় হৃদি। আরহাম তার জামাটা খুলে পাশে রেখেছিল। হৃদি দ্রুত জামাটা নিয়ে পরে নেয়। এরপর ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের সব কিছু আধুনিক ঠিক আছে, কিন্তু হৃদির ভয় করছে। ও যদি উল্টাপাল্টা কিছু করে, তাতে যদি আরহাম কোনো রিয়েক্ট করে। কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে হৃদি ভাবল, কাল তোর বিয়ে হয়ে গেল হৃদি, তোর স্বামী হয়ে গেল একটা মানুষ। হৃদি নিজেকে বোঝায় নিয়তি নিশ্চয়ই তার জন্য ভালো কিছু রেখেছে। হৃদি ফ্রেশ হয়ে আবারও বিছানায় গিয়ে বসে। বাড়ির ঠান্ডা, তার বেশ ঠান্ডা লাগছে। কিছুক্ষণ পর হৃদি টের পায় রুমে কেউ এসেছে। হৃদির সামনে তাকিয়ে দেখে আরহাম জিম শেষ করে এসেছে। কালো গেঞ্জিটা ঘামে ভিজে গেছে। আরহামের চুল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। এত সুদর্শন কিভাবে লাগছে তাকে। মিসেস খান, গোসল করে নিন। কাল থেকে কিছু খাননি, চলুন কিছু খাবেন নিচে গিয়ে। কিন্তু আমার তো জামা নেই। আরহাম কাবার থেকে একটা শার্ট আর প্যান্ট দেয় হৃদিকে। আপাতত এটা পরে নিন, এরপর না হয় আমি ব্যবস্থা করছি। হৃদি আরহামকে রাগাতে চায় না, তাই মাথা নাড়িয়ে জানিয়ে হৃদি চলে আসে ওয়াশরুমে। আরহামও অফিসে যাবে, তাই অন্য রুমের ওয়াশরুম ব্যবহার করে নেয়। হৃদির তুলনায় শার্টটা হাঁটুর সামান্য নিচ পর্যন্ত পড়েছে, আর প্যান্ট সে যে মাটিতে এক হাত গড়াগড়ি খাচ্ছে। হৃদি রুমে মাথা ঢুকিয়ে দেখে আরহাম নেই, তাই ওভাবেই বেরিয়ে আসে। আয়নার সামনে এসে প্যান্টকে টাইট করে বাঁধে। এরপর নিচ থেকে প্যান্ট ভাঁজ করা শুরু করে। 5 বার বড় বড় ভাঁজ করে হৃদির পায়ের উপর পর্যন্ত বানায় প্যান্টটাকে। তবে এই পোশাকে কেমন মাতাল করা একটা ঘ্রাণ আছে। হৃদি হাত থেকে বেড়ে থাকা সাপোর্টে হাতাটা গুছিয়ে নেয়। অন্য হাতে গুছাতে গিয়ে নাকের কাছে নেয়। কি মিষ্টি ঘ্রাণ। ঘ্রাণ নেওয়া হলে নিচে এসো। হঠাৎ করে আরহামের কণ্ঠ শুনে কেঁপে ওঠে হৃদি। আরহাম কালো পোশাক পরে আছে, ওভারসাইজ কালো কোট আর লং নেকের কালো গেঞ্জি। ফর্সা শরীরে এত সুন্দর দেখাচ্ছে। পদ্মা? আরহামের মুখে নিজের নাম শুনে চমকে যায় হৃদি। জি, আপনি কিভাবে জানলেন আমার নাম? আরহাম শব্দ করে হাসে, তবে সেই হাসিতে গভীরতা ছিল। হৃদির পশম দাঁড়িয়ে যায় আরহামের হাসির শব্দ শুনে। যাকে বিয়ে করেছি তার নাম জানবো না? কিন্তু পদ্মা, তোমার দাদি এই নামে তোমাকে ডাকতো।
এটা তোমার প্রিয় নাম, তবে তোমার বাবার প্রিয় নাম যে রিদি, তাই তুমি রিদি শুনে অভ্যস্ত। রিদি অবাক হয়ে তাকিয়ে আছে। ছেলেটা এত কিছু জানে, ঠিক আছে কোথায় আছি, কী নাম এসব জানলো, কিন্তু এইসব তাদের পারিবারিক কথা, এসব কিভাবে জানলো? আরাম ধীর পায়ে রিদির দিকে এগিয়ে আসে। রিদি পেছনে যেতে থাকে। রিদি একসময় দেয়ালে ঠেকে যায়। আরাম রিদির ডান গালে চুমু খায়। রিদি চোখ বন্ধ করে নেয়। ছোট একটা মাথায় এত প্রেশার না দেওয়াই ভালো মিসেস খান। আরহাম পিছিয়ে এসে বলে, চলো নিচে। আরহাম বেরিয়ে যায়। রিদিও আরহামের পেছন পেছন নিচে চলে আসে। মিস্টার খান বসে আছেন সোফায়। পাশে মিসেস খানও বসে আছেন। মহিলা দেখতে অসম্ভব সুন্দর। 45 বছর বয়স তার হয়েছে, সেটা তাকে দেখলে বোঝাই যাচ্ছে না। মিসেস ইউইনসু বসে বসে নিজের ফোন টিপছেন। জাগি, তোমার ছেলে কখন আসবে? আমি জানি না। কোথা থেকে কোন গেয় ভূতকে ধরে আনলো আর তুমি মেনে নিলে? এসব আমি মানতে পারছি না। তুমি এত চিন্তা করো কিসের জন্য? তোমার ছেলে যাও, রুমে গিয়ে ডেকে আনো। সেটা তো পারো না। মিস্টার খান আর কোনো কথা বলে না। তবে এমন সময় পেছন থেকে আরহাম বলে ওঠে, ও মা, আপা, তোমরা এখানে বসে কি করছো? এই যে আমার ছেলে, তোমার অপেক্ষাই করছিলাম। আপা, আমার লেট হয়ে গেছে। মিস্টার চই বসে আছেন মিটিং রুমে। বাট আরহাম, তুমি কিভাবে কাউকে না বলে বিয়ে করে ঘরে তুলতে পারো? এসব নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু আমি চাই। এর মাঝেই গুটি গুটি পায়ে সেখানে প্রবেশ করে রিদি। রিদিকে দেখে মিসেস ইউনসু এগিয়ে আসে। আরে মেয়েটা কি মিষ্টি। তোমার নাম কি মা? রিদি। সুন্দর নাম। আমি তোমার বরের মা, শাশুড়ি মা আই গেস। রিদি একটু হাসে। রোজির সঙ্গে তোমার বিয়ের কথা পাকা করেছি আমি। এখন আমি কি করব? রোজি আসবে তো? আসলে বলবা আমি বিয়ে করে ফেলেছি। সিম্পল। তোমার কাছে সিম্পল, আমার কাছে নয়। আমাদের ডিলটার কি হবে? আপা, আমার সঙ্গে কেউ ডিল না করলে তার সমস্যা আমার নয়। কথাটা বলে আরহাম বেরিয়ে যায়। আরে বাবা, খেয়ে যাবি না? মুড নেই। পদ্মা, তোমার দায়িত্ব ওম্মা। কথাটা বলে আরহাম চলে যায়। রিদি বাচ্চার মতো সব কিছু পর্যবেক্ষণ করছে, তবে কিছুই বলেনি। রিদি, চল মা, তোকে খেতে দিই। রিদি চুপচাপ মিসেস ইউনসুহের সঙ্গে টেবিলে চলে আসে। রিদি, এটা খাওয়া শেষ কর, আমি কিচেন থেকে জ্যাম নিয়ে আসি। মিসেস ইউনসু কিচেনে চলে আসেন। এসব মিস্টার খানের একদম পছন্দ হচ্ছে না। তিনি রাগে ফুঁসছেন। রিদির খাওয়ার মাঝে তিনি টেবিলে এসে বলেন, কত টাকা হলে তুমি আমার ছেলের জীবন থেকে দূর হবে মেয়ে, বলো? কত টাকা? রিদি মিস্টার খানের এমন আচমকা আক্রমণে অবাক হওয়ার সাথে ভয় পেয়ে যায়। মিসেস ইউনসু রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। সবাইকে নিজের মতো মনে করো না আশরাফ, সবাই তোমার মতো টাকার পেছনে ছোটে না। রিদি, তোর ঘরে জামা। রিদি চুপচাপ করে আরহামের রুমে চলে আসে। আজ বাবা কাছে থাকলে রিদি দৌড়ে বাবার কাছে গিয়ে বলতো, বাবা জানো ওই আঙ্কেলটা আমাকে কী সব বলেছে? রিদির বড্ড অসহায় লাগছে। ছোট থেকে বাবাকে ছাড়া কোথাও যায়নি। যেখানেই গেছে সবার ভালোবাসা পেয়েছে, কখনো খারাপ কথা শুনেনি। সে অভ্যাস রিদির নেই। খুবই কোমল রিদি। রিদির কান্না গাড়িতে বসে দেখছে আরহাম। সিসিটিভি ফুটেজ স্পষ্ট সব দেখা যাচ্ছে। আরহাম রিদির ছবিতে স্পর্শ করে বলে, একটু শক্ত হতে হবে পদ্মা রানী। আমার কালো রাজত্বের রানী হতে হলে কান্নাকে বর্জন করতে হবে। কষ্ট পেয়ে হলেও নিজেকে মানিয়ে নাও, কারণ আমার বন্দি খাঁচা থেকে তোমার মুক্তি শুধুমাত্র মৃত্যুর পরই সম্ভব। আরহাম ভীষণ সাংঘাতিক একজন মানুষ। স্যার, একটা কথা বলবো? জংসুকের কথা শুনে আরহাম ল্যাপটপ থেকে চোখ সরিয়ে জংসুকের দিকে তাকায়। দুনিয়াতে এত মেয়ে থাকতে ওই বাচ্চার মেয়েটাকে কেন স্যার? পদ্মা, জি, বিকজ আই অ্যাম দ্য ভেনম অ্যান্ড শি ইজ দ্য লাইফ। জংসুক হাবড়ার মতো তাকিয়ে আছে। আরহাম জংসুকের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে সে কিছুই বোঝেনি। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছিস? মানে বুঝলাম না। বুঝবিও না। এবার এসব বোঝার জন্য তোকে আরও বড় হতে হবে। জংসুক এবার নিজের হাত থেকে ফাইল নিয়ে টেবিলে রাখে। একটু পর মিটিং আছে মিস্টার চইকে, আর কতক্ষণ বসিয়ে রাখবেন? এই যে ডিটেলস। জংসুক ফাইলটা রেখে নিজের কেবিনে চলে আসে। কিছুক্ষণের মাঝে মিটিং শুরু হয়। মিটিং রুমে সবার নজর প্রেজেন্টেশনের দিকে। তবে এদিকে আরহামের মনের মাঝে খালি একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো রিদি কী করছে। আরহাম নিজের ফোনটা নিয়ে তার রুমে রিদির জন্য লাগিয়ে রাখা ক্যামেরার ফুটেজ চেক করে। মেয়েটা নিরিবিলি ঘুমিয়ে আছে। যে জামাটা আরহাম তাকে দিয়েছিল সেটা পরেই শুয়ে ঘুমাচ্ছে। এতে খেয়াল করলে দেখা যাচ্ছে রিদির পরনের শার্টের কলার থেকে সরে গেছে, আর ওর গলাটা পুরো দেখা যাচ্ছে, সাথে বুকের কিছু অংশ। আরহাম নিজের ঠোঁট কামড়ে ধরে। বেবি গার্ল, ইউ আর মেকিং মি হর্নি। স্যার, দ্যাটস অল ফর টুডে। আই হোপ ইউ কিড লাইক আওয়ার প্রজেক্ট।
স্যার, আজকের মতো এইটুকুই। আমি আশাবাদী যে আপনি আমাদের প্রজেক্ট পছন্দ করবেন। আরহাম মিস্টার চইয়ের দিকে তাকিয়ে জংসুককে ইশারা করে। জংসুক জানে এর মানে কি। আরহাম কোনো কিছু না বলে মিটিং রুম থেকে বেরিয়ে যায়। মিস্টার চই, যিনি ডিলটা নিয়ে এসেছিলেন, তিনি অবাক হয়ে তাকিয়ে আছে আরহামের যাওয়ার দিকে। জংসুক মিস্টার চইকে বলেন, স্যার সব কাগজ রেডি করতে বলেছেন মিস্টার চই। আপনি প্লিজ আমাকে সাবমিট করুন দ্রুত। জি অবশ্যই। দুপুর সময় রিদি বিছানায় উঠে বসে। বাবাকে রেখে জীবনে একটা রাত কোথাও থাকেনি রিদি। মনের ভিতর শুধু বাবাকে চাইছে। একটু যদি কথা বলতে পারতো কতই না ভালো লাগতো। এর মাঝে হঠাৎ দরজায় নক পড়ে। রিদি ভয়ে আছে। কালকের পর থেকে যা যা ঘটছে তার সঙ্গে, বিশেষ করে মিস্টার খান, ওনাকে দেখে ভীষণ ভয় পাচ্ছে রিদি। আর আমার থেকেও ভয়ানক মানুষটা। রিদির ভাবনার ভিড়ে আবারও দরজা নক। রিদি গিয়ে দরজা খুলে দেয়। ম্যাম, আপনার লাঞ্চ। ধন্যবাদ ম্যাম, পুরোটা শেষ করবেন। অফিস থেকে স্যার, AI নিচ থেকে মিসেস খান দুজনেই আপনাকে পুরোটা শেষ করতে বলেছেন। রিদি মাথা নাড়ায়। সামনে থাকা সার্ভেন্টের বয়স সেই 38 কি 40 হবে। মহিলা রিদির মতো একটা মেয়ে আছে, তাই তার রিদির জন্য বড্ড মায়া লাগে মাঝে মধ্যে। কিভাবে মেয়েটা এখানে এসে পৌঁছালো? তবে রিদিকে দেখে মনে হয় না সে নিজের ইচ্ছেতে এখানে এসেছে। অবশ্যই তাকে ফোর্স করা হয়েছে। সার্ভেন্ট লেডি চলে যায়। রিদি খাবারটা নিয়ে টেবিলে রাখে। আরহামের রুমে সব আছে। সোফার সামনে একটা টেবিল, সেখানে খাবারগুলো রেখে খাবারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। রিদি জানে না তার বাবা খাচ্ছে কিনা। তার বাবা যে মানুষ, হয়তো এতক্ষণে কাঁদতে কাঁদতে সব কিছু এক করে ফেলেছে। সকালবেলাও মিস্টার খানের জন্য রিদি খেতে পারেনি, তাই এখন এত সব না ভেবে রিদি খেয়ে নেয়। খাওয়ার পর সার্ভেন্ট এসে প্লেটগুলো নিয়ে যায়। রিদির শরীরটা এখন একটু ভালো লাগছে। জানালার পর্দা সরিয়ে রিদি বাইরে দেখে। গ্লাসের ওপাশে সব গার্ড, এত কড়া গার্ড দিয়ে সিকিউর করা সব জায়গা। রিদি একটু ভয় পেয়ে পর্দা টেনে দেয়। রিদি ভাবে না, যদি কপাল ভালো থাকে সে পালিয়ে যেতেও পারে। রিদি ওয়াশরুমে গিয়ে চেক করে না পালাবার কোনো রাস্তা নেই। রিদি এবার রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ির কাছে আসতে যে সার্ভেন্ট তাকে খাবার দিয়েছিল তার সঙ্গে দেখা। সার্ভেন্টকে দেখে রিদি একটু কেঁপে ওঠে, কিন্তু পরবর্তীতে নিজেকে সামলে নেয়। ম্যাম, কোথাও যাবেন? আপনি বয়সে আমার বড়, আমাকে ম্যাম বলবেন না প্লিজ। কি বলবো তাহলে? মামনি বলেন, সমস্যা নেই। সার্ভেন্ট বুঝতে পারে রিদির মনটা কত বড়। ঠিক আছে মামনি, তুমি এখানে কি করো? আমার না ভালো লাগছে না। আমাকে এই বাড়িটা ঘুরে দেখাবেন আন্টি? কিন্তু মামনি, তুমি যে পোশাকে আছো, এই পোশাকে তোমাকে কোনো গার্ড দেখে ফেললে স্যার আমাদের আস্ত রাখবে না। ও, আমি পাল্টে আসি। কিন্তু আমার তো কোনো জামা নেই। কে বলেছে জামা নেই? মিসেস খানের কণ্ঠ শুনে দুজন পেছনে তাকায়। রিদি মাথা নিচু করে ফেলে। মিসেস ইউনসু রিদির কাছে এসে বলে, এসো আমার সাথে এসো মিষ্টি মেয়েটা। মিসেস ইউনসু রিদিকে নিজের একটা শাড়ি পরিয়ে দেয়। শাড়িতে রিদিকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। মিসেস ইউনসু যদিও এত বড় ছেলের মা, তারপরও তার ফিগার সে মেনটেন করে রেখেছে। ব্লাউজটা রিদির একটু ঢিল হয়েছে, কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। রিদি খেয়াল করে দেয়ালে বড় একটা ছবি, যা দেখে মনে হচ্ছে পুরো পরিবার ওদের। তবে সেখানে একটা মেয়েও আছে, আরহাম মিস্টার খান এবং মিসেস খানের সঙ্গে। ভাবছে তো মেয়েটাকে? হ্যাঁ, ওটা আমার মেয়ে, তোমার ননদ কাশফিয়া খান। আমার ছেলে মেয়ে দুটো আমার মতো দেখতে হয়েছে। তোমার শ্বশুর বাবার কিছুই পায়নি। মেয়েটা এখন কোরিয়াতে আছে, ওর নানির সঙ্গে থাকে। ভালো আছে, সেখানে পড়ালেখা করছে। ও, জানিস তো মামনি, আমার ছেলে মেয়ে আমি সব একরকম, খালি তোর শ্বশুরমশাই হলেন বইরা খাটাস। কথাটা বলে মিসেস খান হাসতে হাসতে খুন। হৃদিও হাসে। এই পুরো বাড়িতে এই একটা মানুষ আছে যে কিনা প্রাণ খুলে কথা বলে। হৃদি এখন তার শাশুড়ির সঙ্গে মিশে যেতে শুরু করেছে। তবে জানিস কি, আজকে আমার ছেলে তোকে দেখে আবার প্রেমে পড়বে। মিসেস খান হৃদির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আসেন। হৃদি, আমি জানি আমার ছেলেটা বদমেজাজি, রাগী, কিন্তু ভেতর থেকে নরম। তুই একটু মানিয়ে নে। ওকে তোর তরল মনেই কঠিন থেকে তরল বানাতে পারবে। হৃদি মিসেস খানের কথা উপলব্ধি করতে পারে। সন্ধ্যা রাতে হৃদি রুমে বসে আছে। মিসেস ইউনসু এর সঙ্গে বিকালটা ভালোই কেটেছে। কথায় কথায় হৃদি বাড়িটাও ঘুরে দেখেছে। এই বাড়ির পেছন দিকে একটা দরজা আছে, তবে সেটা একটু পেছন দিকে, আবার যেতে গেলেও অনেক কলকাঠি নাড়াতে হবে। সেই দরজার চাবিটা যদি হৃদি পায় তবে পালাতে পারবে। এসব ভাবছিল হৃদি। হঠাৎ করে শক্ত দুটো হাত হৃদিকে তার বাহুডোরে আবদ্ধ করে নেয়। হৃদি কেঁপে ওঠে। আরামের ঘ্রাণটা বড্ড স্ট্রং। হৃদি কাঁপতে থাকে আরামের বুকের মাঝে। জান, এত ভয় পাও কেন? আমি কি তোমায় খেয়ে ফেলবো নাকি? কথাটা বলে আরাম হৃদির চুল সরিয়ে ওর ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয়। হৃদি আহ করে ওঠে। আরামের আরও নেশা হতে থাকে।
আরহাম রিদিকে নিজের দিকে ফিরিয়ে রিদির ঘাড়ে পিছিয়ে হাত দিয়ে রিদির মুখটা উঁচু করে ধরে এবং রিদির ঠোঁট আঁকড়ে ধরে। রিদি আরামের শার্ট খামচে ধরে। আরাম এতে আরও আশকারা পেয়ে যায়। সে রিদিকে নিজের আরও কাছে নিয়ে আসে। কিছুক্ষণ পর রিদির নিঃশ্বাস নিতেও কষ্ট হতে থাকে, কিন্তু আরহাম রিদিকে ছাড়ছে না। কোনোভাবে সে রিদিকে ছাড়ছে না। তবে যখন বুঝতে পারে রিদি আর নিঃশ্বাস নিতে পারছে না, তখন রিদির ঠোঁট ছেড়ে দেয়। রিদি বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আরহাম রিদির ভেজা ঠোঁটে হাত রেখে স্লাইড করতে থাকে। কি পড়েছ জান? এটা আমাকে পাগল বানিয়ে দিবে? বলো। রিদিকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পর্যন্ত দিচ্ছে না আরহাম। আমি বাবার সঙ্গে একটু কথা বলতে চাই, প্লিজ। আরহাম রিদির দিকে তাকায়। রিদির চোখে আশা দেখতে পাচ্ছে আরহাম। আরহাম হাসে। পকেট থেকে ফোনটা বের করে রিদির বাবার নাম্বারে ডায়াল করে রিদির হাতে ফোনটা দিয়ে ওয়াশরুমে চলে আসে। রিদি ফোনটা কানে নিয়ে বসে পড়ে। হ্যালো বাবা, আমি রিদি। মারে, কেমন আছিস? ভালো। বাবা শোনো, আমার কাছে বেশি সময় নেই। আরাম হয়তো চলে আসবে। আমি এখান থেকে পালানোর রাস্তা খুঁজব। এদের বাড়ির পেছনে একটা গেট আছে। তুমি আর বাকি কথা শেষ করার আগেই কেউ রিদির থেকে ফোনটা কেড়ে নেয়। রিদি ভয় পেয়ে যায়। আরামের ভয়ঙ্কর রূপ দেখে রিদির ভেতর থেকে কেঁপে ওঠে। জান, আর ইউ কুকিং সামথিং? রিদি ভয়ে পেছনে যেতে লাগলে আরহাম রিদির চুলগুলো ধরে নিজের কাছে নিয়ে আসে। ছেলেটা রেগে গেলে মারাত্মক ভয়ঙ্কর হয়ে ওঠে। আরহাম রিদির গালে স্লাইড করতে করতে রিদির দিকে ঝুঁকে যায়। রিদির চোখ বন্ধ করে নেয়। রিদির চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আরহামের ঠোঁট জোড়ায় রিদির ঠোঁটকে আঁকড়ে ধরে। রিদির চোখ খুলতে আরহামের চোখে চোখ পড়ে তার। আরহাম প্রথম নিরিবিলি চুমু খেলেও পরে গিয়ে অ্যাগ্রেসিভ হয়ে যায়। রিদি আরহামের শার্ট খামচে ধরে। আরহাম রিদিকে বিছানায় ধাক্কা দেয়। রিদি কেঁপে ওঠে। ভয়ার্ত দৃষ্টিতে আরহামের দিকে তাকায়। আরহামের শক্ত বাহুর ভেতর রিদি সমাহিত হয়ে যায়। রিদির কপালে চুমু খায় আরহাম। রিদি আবার চোখ পিটপিট করে তাকায়। রিদি বুঝতে পারছে না লোকটা তাকে ঠিক রাগের আদর করছে নাকি স্বাভাবিক আদর করছে। রিদির চোখ দুটো আরহামের দিকে স্থির। আরহাম রিদির গলায় মুখ ডোবায়। রিদির অবিশ্বাস্য মাতাল করা ঘ্রাণ আরহামকে কেমন পাগল বানিয়ে দিচ্ছে। আরহাম রিদির শার্ট এর ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয়। রিদি কেঁপে ওঠে। আরহামের হাত রিদির কাতর স্থানে গিয়ে আটকে। রিদি চোখ বন্ধ করে বিছানায় চাদর খামচে ধরে। আরহামের হাত রিদির শরীরে বিচরণ করতে থাকে। আরহাম লক্ষ্য করে রিদি মুখে যাই বলুক তার শরীর আরহামের ছোঁয়াতে রিল্যাক্স করছে। আরহাম রিদির প্যান্টটা একটানে খুলে ফেলে। জান, তোমার অনেক কথা, কিন্তু আমার ছোঁয়াতে তোমার শরীর যে সায় দিচ্ছে তাকে কি করে থামাবে? আমি আমার আমার রিদিকে আর কিছু বলতে না দিয়ে আরহাম রিদির ঠোঁট আঁকড়ে ধরে। রিদি চুপ হয়ে যায়। আরহামের ছোঁয়া এমন পর্যায়ে চলে এসেছে, এখন রিদিকে ছেড়ে দিলে মেয়েটার কষ্ট হবে, যদিও আরহামের কষ্ট বেশি হবে। এই শক্ত দেহের পুরুষ কঠিন হলে অসভ্য নয়। সে চাইলে সব নারী তার জন্য পাগল। সব নারীকে তার বিছানায় আনতে পারে সে, কিন্তু সে কখনো এই কাজ করেনি। আরহাম রিদিকে টাচ করতে চায়। রিদির বুক থেকে মুখ তুলে আরহাম সোজা রিদির চোখের দিকে তাকায়। আরহামের বিচরণ বন্ধ হয়ে গেছে। রিদির শরীরে এটা অনুভব করে রিদির চোখ খুলে তাকায়। জান, তুমি তো আমার ছোঁয়া পছন্দ করো না, আমার থেকে পালাতে চাও। তুমি চাও রেডি হয়ে নাও, আমি তোমাকে তোমার গ্রামে দিয়ে আসি। কিন্তু রিদির মাথা খালি হয়ে গেছে এই মুহূর্তে। তার শরীরে যন্ত্রণা শুরু হয়েছে। রিদি আরহামের হাত ধরে টানছে। আরহাম ভ্রুকুচকে তাকায়। কি হয়েছে? আমি জানি না, আমার শরীরে যন্ত্রণা হচ্ছে। রিদির চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু নেই। রিদি চেল্লিয়ে ওঠে। আমার কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে মুক্তি দিন। আরহামের মুখে বাঁকা হাসি। আরহাম আবারও রিদির উপরে চলে আসে। রিদির ঠোঁট আঁকড়ে ধরে। কিছুক্ষণের মাঝে পুরো রুমে শুধু রিদির গঙ্গানি ভেসে আসছে। আমার কষ্ট হচ্ছে। বিকজ দিস ইজ ইয়োর ফার্স্ট টাইম, প্লিজ হোল্ড অন। রিদি আরহামের পিঠে নখের আঁচড়ে ভরিয়ে দিয়েছে। আরহাম যেন ভুলেই গেছে এটা রিদির প্রথমবার। আরহাম নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে, তবে রিদির চোখে এখন পানি। আমি আর পারছি না, প্লিজ। আরহাম রিদিকে আর বিরক্ত করে না। রিদির গালে চুমু খায়। এদিকে পাজু কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসে। নিজ হাতে রিদিকে পরিষ্কার করিয়ে গোসল করিয়ে দেয়। রিদি আরহামের শরীরে নিজেকে ডিল ছেড়ে দিয়েছে। আরহাম রিদিকে গোসল করিয়ে নাইট ড্রেস পরিয়ে দেয়। আজই আরহাম রিদির সব জামা আনিয়েছে, তবে রিদিকে তার পোশাকে এত মিষ্টি দেখাচ্ছে এর জন্য কিছু বলেনি। আরহাম রিদিকে পাজু কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। রিদি চোখ বন্ধ করে রেখেছে। সে ক্লান্ত। আরহাম রিদির বন্ধ চোখে চুমু খায়। এরপর সরে আসে। বেলকনিতে এসে সার্ভেন্টকে কল করে খাবার দিয়ে যেতে। এখন সার্ভেন্ট তার কোয়াটাকে ঘুমাচ্ছিল। আরহামের ফোন পেয়ে সে তড়িঘড়ি করে কিচেনে এসে খাবার গরম করতে দেয়। মিসেস খানও এর মাঝে ওদের বিরক্ত করেননি। আরহাম ফোন কেটে হাসছে, কারণ সে কিস করার মাঝে রিদিকে ভাইগ্রা খাইয়ে দিয়েছিল, যা রিদি বুঝতে পারেনি। তবে এতে রিদির শরীর আরহামের ছোঁয়ায় আরও বেশি রিয়্যাক্ট করা শুরু করে। কিছুক্ষণের মাঝে রিদি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারায়। আরহাম রিদির সামনে একটা ডেভিল, আর রিদি হলো অ্যাঞ্জেল।
আরাম ভেতরে আসে। সার্ভেন্ট খাবার দিয়ে যায়। আরাম সেগুলো টেবিলে রাখে। হৃদির কাছে এসে আরাম হৃদিকে আসতে ডাকে, পদ্মা ওঠো প্লিজ, খাবার খেতে হবে। হৃদি পিটপিট করে চোখ খুলে তাকায়। গেট আপ বেবি গার্ল। আরাম হৃদিকে উঠিয়ে নিজের হাতে খাইয়ে দেয়, ওষুধও দিয়ে দেয় যাতে হৃদির ব্যথা কমে। এরপর হৃদিকে আবার শুয়ে দেয়। হৃদি ঘুমিয়ে যায়। আরাম হৃদিকে ঘুমে রেখে বেরিয়ে আসে। সোজা তার স্টাডি রুমে চলে যায়। এখানে তার বিজনেসের সব কাজকর্ম চলে। আরাম তার টেবিলের চেয়ারে বসে কিছু ফাইল চেক করছিল। এমন সময় তার ফোনে একটা ফোন আসে। ফোনটা গুরুত্বপূর্ণ তাই আরাম সেটা পিক করে। হ্যালো বস। বলো। হৃদয়পুর গ্রামের দিকে ও লোকগুলো সমস্যা করছে। আর সেটা কীরকম? জংসুক, এই পুরো দায়িত্বটা তোমার ছিল। কিন্তু স্যার, আমি তো সব রকম চেষ্টা করছি। ট্রাই হার্ডার। আই অ্যাম ট্রাইং মাই বেস্ট। দেন গিভ মি বেস্ট রেজাল্ট। আরাম ফোন কেটে দেয়। জংসুক এখনও অফিসে বসে আছে। সে ঘুমাবে আর আমার ঘুম নেই। জংসুক হয়ে গেছে শাকের করাত। এদিক গেলেও কাটে, ওদিক গেলেও কাটে। মিসেস ইউনসু আরামের স্টাডি রুমের দিকে এগোতে সেখানে লাইট জ্বালা দেখে তিনি ভেতরে চলে আসে। আরাম ল্যাপটপের দিকে মুখ রেখেই বলে, মম হোয়াটস হ্যাপেন্ড? এত রাত পর্যন্ত কেন জেগে আছো? তুই জানলি কিভাবে এটা আমি? আমার স্টাডি রুমে আমি ব্যতীত অন্য কারোর যদি পারমিশন না নিয়ে আসার সাহস থাকে তাহলে সেটা হলে তুমি। হ্যাঁ বুঝলাম। তুই এত রাতে বউ রেখে এখানে কি করছিস? কাজ আর করা লাগবে না, যা রুমে যা। মা প্লিজ। কোনো প্লিজ নেই। মিসেস ইউনসুক আরামের ল্যাপটপ বন্ধ করে দেন। যা রুমে যা। বাট মা, যা। আরাম জানে তার মায়ের সঙ্গে আর তর্ক করে লাভ নেই, তাই সে চুপচাপ সেখান থেকে চলে আসে। মিসেস খান লাইট বন্ধ করে নিজের রুমে চলে আসে। আরাম রুমে এসে হৃদিকে বুকে জড়িয়ে নেয়। হৃদিও ঘুমের মাঝে আরামের বুকে লুকায়। আরাম হৃদির কপালে চুমু খায়। আমার রাজ্যের রানী হতে হবে তোমাকে, সেটা তুমি চাইলে ভালো, না চাইলে আমার ভালো। কথাগুলো বলে আরাম গম্ভীর কণ্ঠে হাসে। এরপর আরামও ঘুমিয়ে যায়। হৃদির ঘ্রাণে ঘুমের ওষুধের মতো মোহ আছে। আরামের ঘুম হয়ে যায়।